সেন্ট মার্টিন দ্বীপটা দিয়েই দিয়েছেন মোহাম্মদ ইউনূস, তার মানে সেখানে আমেরিকান নেভাল অফিসাররা বসেই রয়েছেন। তাহলে তো এটা আরো সুবিধে হলো যে বঙ্গোপসাগরের আরো একটা পোর্শন সেখানে আবার একটা সেই ডিপ স্টেট থিওরি কাজ করবে। এর আগেও কিন্তু বাংলাদেশটাকে তো পুরো ঘিরে ফেলছে। যখন আমরা সেন্ট মার্টিন নিয়ে কথা বলেছিলাম, আপনার মনে আছে কিনা জানি না, আমি বলেছিলাম যে সেন্ট মার্টিন আসলে মূলত টার্গেট না, টার্গেট হচ্ছে মহেশখালী। মনে আছে যে মহেশখালী নিয়ে আমরা, মহেশখালীটা আমাদের টার্গেট ছিল। এবং এই যে আলাপটা উঠেছে এখানে মহেশখালীর কথাটাও এসছে, এখানে মহেশখালী গবেষণা বা এভরিথিং। শুনুন, সেন্ট মার্টিনে কিন্তু যে রানওয়েটা করা যেতে পারে ওই রানওয়েটা তো বড় না, ফলে বেসিক্যালি টার্গেট হচ্ছে আপনার হচ্ছে, এবং চিটাগংটা একটা বড় ধরনের টার্গেটের জায়গা। এবং আরেকটা ব্যাপার আপনাকে মাথায় রাখতে হবে যে তিস্তা মহাপরিকল্পনার ব্যাপারে এখন চায়না একটা মতামত দিবে আজকে থেকে 1 বা 2 দিনের ভেতরে। একটা দীর্ঘ সময় ধরে কিন্তু তিস্তা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। আপনি খেয়াল করে দেখেন, ঠিক একই সময়ে চায়না ওই রংপুরের ওই সাইডটাতে তারা একটা কার্যক্রম শুরু করবে। আপনি জানেন সেটা একটা আলাদা ঘটনা, আলাদা ইভেন্ট, ওটা নিয়ে আমি আসছি না। কিন্তু আপনাকে যে জায়গাটা ফোকাস করা প্রয়োজন সেটা হচ্ছে যে প্রথমে সেন্ট মার্টিন, সেখানে বলল কি পরিবেশের কথা চিন্তা করে সেখানে মানুষজন যাবে না, ওইখানে যারা বসবাস করে তাদেরকে আইডেন্টিটি কার্ড, এবং তারা কতক্ষণ সেখানে থাকতে পারবেন, সেখানে তারা ব্যবসা দিতে পারবেন কিনা, অর্থাৎ ওই জায়গাটাতে একটা আস্তে 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 ডিহিউম্যানাইজেশন বলছি, আপনার সিটিজেনশিপ, যেটা নাগরিকদেরকে আপনি সেখান থেকে আপনি রিমুভ করবেন, সেটার একটা প্রক্রিয়া হিসেবে প্রথমে ভিজিটর বন্ধ করে দিল, তারপরে বললো যে এখানে আপনি অবৈধভাবে হোটেল করেছেন, এটা বন্ধ করতে হবে, আপনার এখানে থাকার জায়গা নেই, জমি নাই, এভাবে আস্তে আস্তে উচ্ছেদ করছে। তার মানে হচ্ছে যে ওই জায়গাটাকে প্রস্তুত করা হচ্ছে একটা আমেরিকান ঘাঁটি হিসেবে। ওইটারই একটা এক্সটেন্ডেড ভার্সন আমরা দেখেছি যে পুরো চিটাগাং জায়গাটা তো মহেশখালী ধরেছে। এখন আপনার যে ওশেন যে স্পেসটা আছে এই জায়গাটাতে একটা বড় ধরনের, আমি বলবো যে ওয়ার স্ট্র্যাটেজি সাজানো হচ্ছে। সো ওই একই কথা রিটারেটই হচ্ছে, অনেকটা বলা যেতে পারে যে এই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ জিওপলিটিক্যাল জায়গা, যেখানে অনেক কান্ট্রির ইন্টারেস্ট রয়েছে। সেটা আছে, বাংলাদেশ যদি তার নিজস্ব ইন্টারেস্ট বজায় রেখে খনিজ আহরণ করে, আমাদের পূর্ণ অধিকার আছে, আমাদের সমুদ্র থেকে আমরা খনিজ আহরণ করব, আমাদের সমুদ্র থেকে আমরা মাছ ধরবো। কিন্তু আমি মাছ ধরার কথা বলে আমি বোম ফিট করব, আমি একজনের সাথে যুদ্ধের চিন্তা ভাবনা করব, আপনি আমাকে বলুন তো যে ইসের থেকে আপনার পাকিস্তান থেকে আমাকে এই মুহূর্তে যুদ্ধজাহাজ কিনতে হচ্ছে কেন, যেখানে আমার ভাত খাওয়ার জন্য আমাকে ভারতের কাছে আসতে হচ্ছে, চাল আনতে হচ্ছে? আপনি বলুন তো যে আমি তার্কি থেকে এত অস্ত্র আনছি কেন? আপনি আমাকে বলুন তো যে সেদিন আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সাহেব ছিলেন, অর্থাৎ হাসান মাহমুদের আগে যিনি ছিলেন 2 বছর আগে, তিনি বলছেন যে আমেরিকা খেপে গিয়েছে, তাদের থেকে আমরা অস্ত্র কিনিনি বলে। আমি অস্ত্র কিনবো কেন? আমি সেই অস্ত্রেরও আমি সেই কন্ট্যাক্ট হতে দেখেছি। তার মানে হচ্ছে যে বাংলাদেশ পৃথিবীর বুকে এমন একটা রাষ্ট্র যার আসলে ওই ধরনের শত্রুও নাই। পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধ হয়েছে, বাংলাদেশকে ঘুঁটি সাজিয়ে এখন তো শত্রু বানানো হচ্ছে। এটাই আমি আপনাকে বলছি যে বাংলাদেশ কেন এত অস্ত্র কিনবে? বাংলাদেশের পারমাণবিক বোমার দরকার কি? আমরা খুব একটা, আমাদের এই রাষ্ট্রের শুরুতেই বঙ্গবন্ধু বলে দিয়েছে বাংলাদেশ জোট নিরপেক্ষ রাষ্ট্র, অর্থাৎ তারা কোনো জোটে থাকবে না। আমরা হচ্ছি একটা, বলা যেতে পারে একটা দরিদ্র রাষ্ট্র ছিলাম। গত 16 বছরে আমরা দেশটাকে কোথায় নিয়ে গেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোথায় নিয়ে গেছেন। এরকম একটা জায়গাতে আমাদের অস্ত্র দরকার নেই, আমার দরকার হচ্ছে বই, পুস্তক, খাতা। আমি আপনার নিয়োগ দিয়ে কি করব? আমি আপনার এরকম 50টা ফ্রিগেট আর 50টা যুদ্ধজাহাজ দিয়ে আমি কি করব? কার সাথে যুদ্ধ করব আমি? আপনি আমাকে বলেন তো, ভারতকে আমাকে থ্রেট দিয়েছে দখল করব? আমাকে এমনকি পাকিস্তানও কি কখনো আমাকে মুক্তিযুদ্ধের পরে, ইনফ্যাক্ট মুক্তিযুদ্ধের পরে এমনও তো ঘটনা না যে পাকিস্তান এসে আমাকে দখল করছে বা পিছন থেকে থাইল্যান্ড, হ্যাঁ মায়ানমারের সাথে আমাদের উত্তেজনা আছে ওই সাইডটাতে, কিন্তু আপনি এটার জন্য ফ্রিগেট কিনছেন, এটা কিন্তু টাকাটা আসলো কোত্থেকে আসবে? তো সুতরাং যেটা হচ্ছে, আপনি এগুলোতেও যদি আপনি ক্ষান্ত থাকতেন আমি আপনাকে বলতাম, কিন্তু আপনি ওইখানে একটা এনজিওকে দিয়ে দিচ্ছেন সাগর। আপনি কি করছেন? আপনি এমন সব ঘটনা ঘটাচ্ছেন, আপনি শর্টগান নিয়ে আসছেন, হচ্ছে শর্টগানের আপনি আনছেন হচ্ছে পাকিস্তান থেকে, যাকে অলরেডি বাংলাদেশ গভর্নমেন্ট রিজেক্ট করেছে। আপনি তার্কি থেকে আনছেন হাজার হাজার ড্রোন, আপনি ড্রোন দিয়ে কি করবেন? আচ্ছা, যদি ড্রোন দিয়ে কাজও লাগে, এই টার্কিটাও তো একটা সময়, এই গত জুলাই অগাস্টে তারা এই ষড়যন্ত্রের মধ্যে ছিল, চায়না থেকে টাকা আসছে আপনার এই মৌলবাদীদের বিরুদ্ধে। সুতরাং আপনাকে কোনো জিনিসকে একভাবে আপনি দেখতে পারবেন না, আপনাকে একটা সুতোর মতো সবগুলোকে একসাথে মেলাতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন
যে যেখানে কত আসলে কি বড় হচ্ছে। একটা এখানে It's a plan. একেবারে ষড়যন্ত্র, এবং মোহাম্মদ ইউনূসের এই ষড়যন্ত্র আজকে আমরা এখানে দাঁড়িয়ে ফাঁস করলাম, এবং নিশ্চিত যে আমরা যখন স্টুডিওতে দাঁড়িয়ে আলোচনা করছি তখন ভারতের ইন্টেলিজেন্সের কাছেও এই খবর রয়েছে। আজকে আমি এই স্টুডিও থেকে একটা কথা আমি হল অফ করে বলে যাই, এই সাসাকোয়া ফাউন্ডেশনকে এই কন্ট্রাক্টটা দেওয়াতে এটা বহুদূর পর্যন্ত করাবে, এবং আন্তঃমহাদেশীয় যে জটিলতাটা তৈরি করা হয়েছে, সেই এখানে জটিলতাটা আরো এখানে বাড়বে। একটা যুদ্ধ পরিস্থিতি করা হচ্ছে। আমি আপনাকে বললাম এটাকে কেন্দ্র করে শিপ আসবে, এটাকে কেন্দ্র করে ইকুইপমেন্ট আসবে, এটাকে কেন্দ্র করে আপনার ফ্রিগেট আসবে। আপনি তখন কি করবেন? আপনার নাকের ডগাতে আপনাকে খামাখা আপনার পায়ে পাড়া দিয়ে যুদ্ধ একদম, করছে। কিন্তু ভারত কিন্তু বরাবর বাংলাদেশকে বন্ধুত্বই দেখিয়ে এসেছে এবং বরাবর বন্ধুত্ব সুলভ আচরণ করে এসেছে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ বারবার করে মোহাম্মদ ইউনূস ভারতকে টার্গেট করছে। আমরা একটু এই কোম্পানিটা সম্পর্কে একটু দেখাই। রিওচি সাসাকাওয়া হচ্ছে এর প্রতিষ্ঠাতা, মানে এই যে সাসাকাওয়া ফাউন্ডেশন, এই সাসাকাওয়া ফাউন্ডেশন যার কাছে বঙ্গোপসাগর বিক্রি করা হয়েছে, সাসাকাওয়া পিস ফাউন্ডেশন, এই সাসাকাওয়া পিস ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন রিওচি সাসাকাওয়া। এবং তার পরিচয়টা কি? তিনি একজন জাপানি ব্যবসায়ী, ডানপন্থী রাজনীতিবিদ, যুদ্ধাপরাধী, মানে তার সম্পর্কে কিন্তু এই যে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত করা হয়, কিছু সময়ের জন্য কারাদণ্ড দেওয়া হয় জাপানের পরাজয়ের পর, তারপরে তার এই ধরনের সমস্ত কর্মকাণ্ডগুলো কিন্তু রয়েছে। এবং এই যে রিওচি সাসাকাওয়া, তার পুত্র হচ্ছে ইয়োহেই সাসাকাওয়া। এই ইয়োহেই সাসাকাওয়া এই মুহূর্তে তিনি এই যে সাসাকাওয়া ফাউন্ডেশন, তার এখন তিনি হেড করছেন, তিনি চালাচ্ছেন, তারই কোম্পানি, তিনি হচ্ছেন চেয়ারম্যান, আর তার সঙ্গেই কিন্তু এই বঙ্গোপসাগর বিক্রির একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এমওইউ স্বাক্ষরিত হয়ে গেছে, মোহাম্মদ ইউনূস তাতে সই করে ফেলেছেন। আমি এবার নিজুমদার কাছে এই জায়গাটা একটু আসতে চাইবো। তার মানে এই যে সেভেন সিস্টার্স কলকাতা দখল করে নেব, বঙ্গোপসাগরের সঙ্গে ভাগাভাগি করে সেভেন সিস্টার্সের সঙ্গে আমরা ব্যবসা করব, তার মানে মোহাম্মদ ইউনূস অত্যন্ত সুচারুভাবে তীক্ষ্ণ বুদ্ধিতে, মানে নোবেল তো তিনি পেয়েছেন, যেভাবেই হোক নোবেলটা তিনি অর্জন করেছেন, যেভাবেই হোক। এককভাবে নয়, আরেক ভদ্রমহিলা ছিলেন যার কথা আমরা কখনোই বলি না, তার সাথে তসলিম আক্তার নামে কিন্তু আরেকজন নোবেল পেয়েছেন। আমরা তো ইউনূসের কথাই বলছি, পার্শিয়ালি পেয়েছে, আর সে প্রফেসর না, অ্যাসোসিয়েট প্রফেসর। যাই হোক, সুচারুভাবে তিনি নামটা সামনে নিয়ে চলে এসেছেন। মানে কতটা ক্ষুরধার বুদ্ধি এবং কবে থেকে তিনি এটা গেঁথে রেখেছিলেন? দেখুন, এই আমার কাছে মনে হয় যে তার এখানে আসাটা, তো আমরা বারবারই বলেছি যে ইট ইজ এ ওয়েস্টার্ন প্ল্যান। এখানে চাইনিজ মানি ছিল, এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে চাইনিজ মানি ছিল, এখানে টার্কিশ মানি ছিল, এখানে আমেরিকান প্ল্যান ছিল। সো অনেকগুলো পরাশক্তি দেখা যাচ্ছে খুব ইন্টারেস্টিংভাবে আপনার ভারতবর্ষের দিকে ধেয়ে এসেছে।